সিরিজ বাঁচানোর মিশনে কাল দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশে একাধিক পরিবর্তনের আভাস, জাকেরের সঙ্গে ফিরতে পারেন শেখ মেহেদী ও শরীফুল। বিপিএল ফিক্সিং ইস্যুতে 900 পৃষ্ঠার চূড়ান্ত রিপোর্ট জমা তদন্ত কমিটির। স্বচ্ছতা ইস্যুতে কোনো ছাড় নয়, প্রকাশ করা হবে না জড়িতদের নাম। ফ্র্যাঞ্চাইজ নিতে 11 প্রতিষ্ঠানের আবেদন। আমাদের কার্যক্রম আমরা শুরু করে দিয়েছিলাম বেসড অন দ্য ইনিশিয়াল ডকুমেন্ট, বাট এখন আমাদের কাছে ফুল কম্প্রিহেন্সিভ ডকুমেন্টটা এসে পড়েছে। এটা নিয়ে আমরা সিরিয়াস এখন কাজ করব। ব্যর্থতা ভুলে সিরিজে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশে আসবে একাধিক পরিবর্তন। শামীমের জায়গায় দেখা যেতে পারে জাকের আলীকে, ফিরতে পারেন শেখ মেহেদী ও শরীফুল। ম্যাচের আগের দিন হোটেলে জিম আর রিকভারি সেশন করেছে বাংলাদেশ দল। অন্যদিকে অনুশীলনে ঘাম ঝরিয়েছে ক্যারিবিয়ানরা। সাগরিকায় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। চট্টগ্রাম থেকে আশরাফুল আলমের ক্যামেরায় তামিম হোসেনের ম্যাচ প্রিভিউ। টি-20 ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ দলটার সাফল্যের কথা কে না জানে। সেই দলটাই যেন এখন নিজেদের হারিয়ে খুঁজছে। তাই তো প্রথম জয়ের পরও পুরোপুরি স্বস্তি ফেরেনি ক্যারিবিয়ান শিবিরে। ম্যাচ শেষ হওয়ার 12 ঘন্টা পরেই হাজির অনুশীলনে। ভালোকে আরও ভালো করতে মরিয়া উইন্ডিজ। ভুল ত্রুটি শোধরানো আর বেঞ্চে থাকাদের তৈরি করতে এদিন প্রস্তুতিতে ক্যারিবিয়ানদের 7 জন। হেড কোচ তাদের নিয়ে ঘন্টা দুয়েক করেছেন ব্যাটিং বোলিং অনুশীলন। অন্যদিকে টাইগারদের প্রথম ম্যাচের ধাক্কাটা ছিল বেশ বড়। ব্যাটিং সহায়ক উইকেটে সাইফ লিটনদের অসহায় আত্মসমর্পণ, টপ অর্ডার কিংবা মিডল অর্ডারের নিষ্প্রভ পারফরমেন্স। সেখান থেকেই এবার সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশন। যদিও ম্যাচের আগের দিন মাঠের অনুশীলন করেনি বাংলাদেশ। হোটেলেই মিটিং, সুইমিং আর জিম করে সাকিব তামিমরা পার করেছেন দিন। তবে সিরিজে টিকে থাকার ম্যাচে একাদশে আসবে একাধিক পরিবর্তন। 3 ওয়ানডে ও প্রথম টি-20 খেলা মুস্তাফিজ পেতে পারেন রেস্ট। তাসকিনকে নিয়েও আছে সেই একই ভাবনা। কম্বিনেশনে 3 স্পিনারের সাথে 2 পেসার থাকতে পারেন। শামীমের জায়গায় জাকির আলীকে ফেরানোর সম্ভাবনাটাও জোরালো। প্রথম ম্যাচ শেষেই প্রিয় শিষ্যকে নিয়ে লম্বা সময় অনুশীলন করিয়েছেন সালাউদ্দিন। বোঝানোর চেষ্টা করেছেন তার ভুলগুলো কোথায়। এর আগে টানা 4 সিরিজ জয়ে এই ফরম্যাটে টাইগাররা দেখাচ্ছিল বড় স্বপ্ন, কিন্তু এবার ঘরের মাঠে সিরিজ হারের সামনে লিটনের দল। তবে সিরিজে বাঁচা মরার ম্যাচে চাইবে সেরা ছন্দ ফিরে পেতে। লক্ষ্য থাকবে টস জিতে ব্যাটিংয়ে বড় স্কোর তুলতে। সেটাই হতে পারে জয়ের পথ। তবে সাগরিকার উইকেটে স্পিনারদের ভূমিকা এবারও গুরুত্বপূর্ণ। ভালোর চেয়ে আরও ভালো হতে ম্যাচের পরদিনও ঘাম জড়িয়েছেন ক্যারিবিয়ানরা। আর দিনটা এই হোটেলে বসেই কাটিয়েছে টাইগাররা। এখানে বসেই হয়তো আঁকছে সিরিজে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা। চট্টগ্রাম থেকে তামিম হোসেন, সময় সংবাদ। বিপিএল ফিক্সিং কেলেঙ্কারির 900 পৃষ্ঠার চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছে বিসিবির তদন্ত কমিটি। আজ রাতে বোর্ড প্রেসিডেন্ট এবং পরিচালকদের হাতে এই রিপোর্ট তুলে দেন তদন্ত কমিটির 3 সদস্য। গত অগাস্টে প্রাথমিক তদন্ত রিপোর্ট দেয়া হয় বিসিবিতে, পরে তার ভিত্তিতেই কাজ শুরু করে বোর্ড। অবশেষে এবার চূড়ান্ত রিপোর্ট পেল তারা। আগামী বিপিএল নিয়ে বেশ কিছু সুপারিশ আছে এখানে, যে অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল। সুপারিশে যেসব ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম আসবে তারা কেউই আগামী বিপিএলে থাকবে না বলেও নিশ্চয়তা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ফ্র্যাঞ্চাইজিদের বলে দেওয়া হবে যেন অভিযুক্ত কাউকে দলে না নেওয়া হয়। তবে ফিক্সিং কেলেঙ্কারিতে আসা কারো নাম প্রকাশ করতে রাজি হননি বিসিবির কর্তা ব্যক্তিরা। আজকে আমাদেরকে তারা প্রায় 900 পেজের একটা কনসলিডেট রিপোর্ট দিয়েছে, যে রিপোর্টটা আমাদের শুধু এই বিপিএল ইনকোয়ারির কাজে আসবে না, এটা আমাদের কিছু দিক নির্দেশনাও দিয়েছে। আমাদেরকে যখন সেপ্টেম্বরের মাঝামাঝি প্রথম যে রিপোর্টটা দিয়েছিল উইথ ফিউ সাসপেক্টেড নেমস, এবং সেইটা অনুযায়ী আমরা তাদের সাথে ইন্টারভিউ বা কাজগুলো শুরু করে দিয়েছি। আমাদের যে আইসিসি, বিসিবি, যে অ্যান্টি করাপশন ইউনিট, তারা কাজ শুরু করে দিয়েছে। এই মুহূর্তে প্রকাশ করার মতন সিচুয়েশনে আমরা নেই, বাট ইভেনচুয়ালি করবো। ফার্দার কমিটিটা ওরা চার্জ ফ্রেম করলে সেটা ইন্টারনালি কমিউনিকেট করা হবে। কোনো মিডিয়া বা পাবলিকতে কোনো কারণ নাম আসবে না। ইভেনচুয়ালি সে যখন খেলতে পারবে না, আপনারাও বুঝবেন, সবাই বুঝবে। আমরা কিন্তু আদালত না, ইউ শুড আন্ডারস্ট্যান্ড দিস। এবং তাদের প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল রাইট আছে, হিউম্যান রাইটস আছে, এগুলো আছে।
সো একটা পার্টিকুলার খেলা নিয়ে সে যদি কোনো কিছু করে থাকে এবং চার্জ যদি ফ্রেম হয়, সেক্ষেত্রে ওই ইন্ডিভিজুয়ালকে খেলা থেকে দূরে রাখা হবে। এদিকে বিপিএলের ফ্র্যাঞ্চাইজ নিতে আগ্রহী 11টি প্রতিষ্ঠান বিসিবিতে আবেদন জমা দিয়েছে। যাচাই বাছাই শেষে আগামী সপ্তাহে 5 থেকে 6টি ফ্র্যাঞ্চাইজ চূড়ান্ত করবে ক্রিকেট বোর্ড। পরশু সাক্ষাৎকারে ডাকা হবে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে। অংশ নিচ্ছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। বিপিএলের ফ্র্যাঞ্চাইজ দিতে এবার বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে বোর্ড। পরিবর্তন করা যাবে না ফ্র্যাঞ্চাইজির নাম। প্রতিষ্ঠানগুলোর আর্থিক স্বচ্ছতা ছাড়াও যাচাই করা হবে তাদের ক্রিকেট ইন্টিগ্রিটিও। বোর্ডের ইমেজ সুরক্ষিত রাখতে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইওআই আমরা পেয়েছি এবং যা পাওয়ার পরে আমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো আমরা ফলো করছি এবং আমরা নেক্সট স্টেপ ইজ আমরা কালকে পর্যালোচনা করব তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো এসছে সেগুলো নিয়ে এবং ডে আফটার টুমরো 30 তারিখে আমরা তাদেরকে ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ করার জন্য আমরা ডাকবো। আমরা 10 কোটি টাকার একটা ব্যাংক গ্যারান্টি চাবো। সেই ব্যাংক গ্যারান্টিটা যারা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে ওই টাইম ফ্রেমের মধ্যে দিবেন, তারা তো দিলেন, না দিলে এই 2 কোটি টাকা ফরফিট হয়ে যাবে। নাম্বার 3 হলো ফাইন্যান্সিয়ালি সে সলভেন্ট কিনা, এটা কিন্তু আমাদের কাছে ডকুমেন্ট আছে এখন, কারণ সে ব্যাংকের তার 6 মান্থসের ট্রানজ্যাকশন থেকে আরম্ভ করে তার কত ব্যাংকে এখন আছে সেটা আমাদের কাছে আছে। এইটা কারেক্ট আর ইনকারেক্ট এটার জন্য আমরা ব্যাংকে আবার আমাদের অডিটররা এবং ফাইন্যান্স টিম রিচেক করবে। আরেকটা হলো যেহেতু ক্রিকেট ইন্টিগ্রিটি একটা ইম্পর্ট্যান্ট ইস্যু যেটা নিয়ে আমরা কথা বলছি, সেই ক্ষেত্রে ইন্টিগ্রিটিটা ঠিক আছে কিনা সেটাও আমরা খবর নেব এবং লিগ্যাল ফ্রেমওয়ার্কে ল অফ দ্য ল্যান্ডের ইম্পর্ট্যান্ট কোন কোন আসপেক্ট খেলার সাথে ইনভলভ সেটাও আমরা খেয়াল করব। এবং আপনাদেরকে একটা কথা বলি, আমাদের বিটার এক্সপিরিয়েন্স আছে এই মনিটারি সাবজেক্টটা নিয়ে, তো সেই জন্য আমরা টু প্রোটেক্ট the image of our board, also to protect the image of the country এবং খেলোয়াড়দের যে টাকাটা বা যারা যারা স্টেক হোল্ডার আছে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য আমাদের এই ইনিশিয়েটিভস। দিস ইজ ফার্স্ট টাইম ইউআইয়ের সাথে আমরা ফ্রান্সাইজি ফি নিয়ে নিয়েছি। আরেকটা কথা হলো যে অনেকে অনেক নামে টিম চেয়েছেন, যেমন আপনি বললেন ফরচুন বরিশাল, এখানে উনি আরেক নামে চেয়েছেন। এই নামগুলি বোর্ড ঠিক করে দিবে এবং বোর্ড এটাকে আমরা ট্রেডমার্ক করে নিব, এই নাম আর কেউ চাইলেই চেঞ্জ করতে পারবে না। উনি যখন টিমটা নেবেন এই নামেই নিতে হবে, মানে ফ্রাঞ্চাইজি উইল নট বি এলিজিবল টু চেঞ্জ দ্য নেম। চট্টগ্রামে কেটেছে দর্শক খরা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি20তে মাঠে উপস্থিত হয় 18,000 দর্শক। টিকিট বিক্রি থেকে বোর্ডের আয় প্রায় 35 লাখ টাকা, জানিয়েছেন বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল। এদিকে চট্টগ্রাম বিভাগে ক্রিকেটের উন্নয়নে নানা পদক্ষেপ হাতে নিয়েছে এই পরিচালক। পার্বত্য অঞ্চল বিশেষ করে বান্দরবান, খাগড়াছড়িতেও ক্রিকেটের প্রসার বাড়াতে চান তিনি। দ্রুতই চট্টগ্রামে পুনরায় লিগ চালু করা হবে বলেও জানান তিনি। চট্টগ্রাম থেকে আশরাফুল আলমের ক্যামেরায় বিস্তারিত তামিম হোসেনের রিপোর্টে। চট্টগ্রামে এসে প্রাণ ফিরে পেল ক্রিকেট, যেখানে মিরপুরের গ্যালারি ছিল প্রায় শূন্য। সাগরিকার চিত্রটা একেবারে ভিন্ন। কানায় কানায় পূর্ণ পুরো স্টেডিয়াম। মাঠের খেলায় ফলাফল যেমনই হোক, টিকিট বিক্রিতে পোয়াবারও বিসিবির। প্রায় 1.5 বছর পর বন্দর নগরীতে টাইগারদের টি20 ম্যাচ, সঙ্গে ছিল টানা 4 সিরিজ জয়ের সুখস্মৃতি। স্বাভাবিকভাবেই দর্শক আগ্রহ ছিল তুঙ্গে, যার প্রতিফলন দেখা গেছে গ্যালারিতে। আমরা দুপুরেই 2:30-3টায় জানতাম যে ফুলি সোল্ড আউট। চিটং মাঠে সবসময় দর্শক হয় এবং আমি নিজে পার্সোনালি বলি যে বাংলাদেশের হান্টিং গ্রাউন্ড চিটগং। শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, চট্টলার ঘরোয়া লিগেও একটা সময় দেখা যেত গ্যালারি ভর্তি দর্শক। মানের বিচারে ঢাকা লিগের পরেই ছিল এই লিগের স্থান। একটা সময় এখানে খেলেছেন অনেক তারকা ক্রিকেটার, তবে সেই চট্টলায় এখন নেই লিগের ধারাবাহিকতা। সবশেষ বছরে হয়নি কোনো খেলা। মাঠে খেলা ফেরাতে কাজ করছেন বিসিবির নবনির্বাচিত পরিচালক। ডিস্ট্রিক্ট লেভেল থেকে টিমগুলা ওরা লিগ খেললো, ওরা যার যার ডিস্ট্রিক্টে ও টিম নিয়ে আসলো। এসে আমি টি20 না মিনিমাম 50 ওভার্স ম্যাচ, অথবা বেটার হয় যদি আমি 2 ডেজ ম্যাচ খেলাতে পারি। তবে শুধু চট্টগ্রাম শহরে নয়, বিভাগের সবকটি জেলাতেই ক্রিকেটটা ছড়িয়ে দিতে চান এই পরিচালক। নজরটা বেশি পার্বত্য অঞ্চলে, যেখান থেকে উঠে এসেছে প্রতিভাবান ফুটবলাররা, যার সুফল পেয়েছে বাংলাদেশ নারী দল। ঋতুপর্ণা, রূপনা কিংবা মনিকাদের বেড়ে ওঠা সেখান থেকেই। এবার পার্বত্য অঞ্চল থেকে ক্রিকেটার তুলে আনার কাজ শুরু করতে চায় বিসিবি। হিল ট্র্যাক্স তিনোটাই পিছিয়ে আছে, খাগড়াছড়ি তিনোটাই পিছিয়ে আছে। আমরা একাডেমি শুরু করবো জানুয়ারি, লেটেস্ট বাই ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি। তা আমাদের একাডেমিতে আমরা ওদের ইফ দে ক্যানট এফোর্ড উই আর রেডি টু বিয়ার দের এক্সপেন্সেস, যে ওর থাকা বা ওর খাওয়া খরচ দিয়ে ও সপ্তাহে 4 দিন 5 দিন থেকে খাইলো, করলো, সারাক্ষণ প্র্যাকটিস করলো, ওই প্লেয়ারগুলারে তুলে আনার আমার খুব ইচ্ছা। আহসান ইকবাল চট্টগ্রামের বয়স ভিত্তিক খেলাতেও আনতে চান ভিন্নতা। জেলা পর্যায়ে হবে দুদিনের লঙ্গার ভার্সন ফরম্যাট, যাতে ক্রিকেটাররা আগে থেকেই শেখে ধৈর্যের পরীক্ষা। তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। সাগরিকার নেট ভাগ্য বদলে দিয়েছে রাকিব উদ্দিনের। চট্টলার নেট বোলারকে সিপিএলে খেলানোর আশ্বাস দিয়েছেন ক্যারিবিয়ান হেড কোচ ড্যারেন সামি। বয়সভিত্তিক কিংবা ঢাকার কোনো ক্লাবে না খেলার রাকিব এই সুযোগটাকে কাজে লাগানোর অপেক্ষায়। চট্টগ্রাম থেকে আশরাফুল আলমের ক্যামেরায় আরও একটা রিপোর্ট তামিম হোসেনের। বাংলাদেশে কোনো নেট বলার খেলবেন বিদেশি লিগে, তাও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। ড্যারেন সামি তাকে বেশ ভালোই পছন্দ করেছেন। জি, ঠিক ধরেছেন, বলছিলাম বাংলাদেশি মিস্ট্রি স্পিনার রকিব উদ্দিনের কথা। ড্যারেন সামি আপনার সাথে কথা বলেছেন, আমরা দেখেছি। আমরা আসলে সেই বিষয়টা জানতে চাচ্ছি আপনার কাছে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম যেদিন প্র্যাকটিস ছিল, 2-4 ওভার বোলিং করার পরে সামি ভাই হচ্ছে গিয়ে আমাকে কথাটা বলে যে তোমাকে আমি সিপিএলে নিতে চাই, তোমার ফোন নাম্বার আর হচ্ছে গিয়ে তোমার নামটা আমাকে প্র্যাকটিসের পরে আমাকে দিও। রকিবকে ড্যারেন সামির এতটা পছন্দ করার কারণও আছে অনেক। ক্যারিবিয়ান ব্যাটারদের নেটে রীতিমতো নাচিয়েছেন এই স্পিনার। ক্যারম কুইকার দুসরা ডেলিভারি দেখিয়ে মন জয় করেছেন ক্যারিবিয়ান মাস্টার মাইন্ডের। তবে অবাক করা বিষয়, এই বোলার খেলেননি বয়স ভিত্তিকের কোনো পর্যায়ে, খেলেননি ঢাকার কোনো লিগে, চট্টগ্রামেও লিগ নেই প্রায় 1.5 বছর ধরে। তারপরও কিভাবে এই কৌশল রপ্ত করলেন তিনি? সবসময় স্বপ্ন চিন্তা করতাম যে আমি একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। সো আমি প্র্যাকটিসে সবসময় চেষ্টা করতাম যে আমার স্কিল নিয়ে কাজ করার জন্য, সাথে আমার কোচও আমার সাথে কাজ করতো। যাত্রা ছিল হচ্ছে ফাস্ট বোলিং দিয়ে। একদিন নেটে ক্যারাম বলটা, ট্যাপ টেনিস বল দিয়ে ক্যারাম বলটা প্র্যাকটিস করতেছিলাম। তো আমার কোচ উনি আমাকে বললো যে তুমি তাহলে পেস বোলিংটা ক্যান্সেল করো, তুমি স্পিন আজকে থেকে স্পিন স্টার্ট করো। এই রকিব এখন অনেক আলোচিত। ঢাকা লিগে খেলার জন্য এসেছে ডাক। তবে একটা সময় এই বোলারই হতাশায় ছেড়ে দিয়েছিলেন ক্রিকেট। আমি যখন ক্রিকেট শুরু করি তার 1 বছর পরে আমার বাবা মারা যায়। আমি পরিবারের একটাই ছেলে, আমার বোন আছে। তো ওই ক্ষেত্রে অনেকটা পিছুটান আসছে আমার জন্য। তো পিছুটান আসার ক্ষেত্রে আমি কিছুদিন ক্রিকেটের থেকে পিছাইছিলাম। রকিবকে প্রথম দেখায় নাসির ভেবে ভুল করবেন অনেকে। বিষয়টা বেশ উপভোগ করেন তিনি। আমাকে নাকি দেখতে নাসির হোসেনের মতো লাগে। মিস্ট্রি এই স্পিনারের চোখে এখন কেবল লাল সবুজের জার্সি। তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। দুই দলের দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরির পরও আলোক স্বল্পতায় শেষ হলো বগুড়ার শহীদ চাঁদু স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বনাম আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের প্রথম ওয়ানডে ম্যাচ। শুরুতে ব্যাট করে 265 রান করে আফগানিস্তান, জবাবে 46 ওভারে 4 উইকেটে 231 রান করে বাংলাদেশ। এরপর আলো কম আসায় আর মাঠে গড়ায়নি ম্যাচ, যাতে জিএল মেথডে 5 রানের জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। ইয়াং টাইগারদের পক্ষে সেঞ্চুরিয়ান কালাম সিদ্দিকী এলেন ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। 5 ম্যাচের ওয়ানডে সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। 2 যুগ পর আবারও দর্শকদের চিৎকার, মেক্সিকান ওয়েব ফিরল শহীদ চান্দুতে, যেন প্রাণ ফিরে পেল বগুড়া ক্রিকেট। বাংলাদেশ আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কানায় কানায় পূর্ণ ছিল গ্যালারি। 18,000 ধারণ ক্ষমতার স্টেডিয়াম ছিল দর্শকের সমুদ্র। দিন শেষে সমর্থকদের এই আনন্দ আরও বেড়ে যায় যখন জিতে যায় নিজেদের দল, সিরিজে এগিয়ে লাল সবুজ। এর আগে 5 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান অনূর্ধ্ব 19 দল। শুরুতে কিছুটা হোঁচট খেলেও মিডল অর্ডারের ব্যাটার ওজেরুল্লাহর ক্যারিয়ার সেরা 140 রানের ইনিংসে ভর করে নির্ধারিত 50 ওভারে 265 রানের চ্যালেঞ্জিং স্কোর করে সফরকারীরা। বাংলাদেশের পক্ষে বোলিংয়ে দুর্দান্ত ছিলেন ইকবাল হোসেন ইমন। মাত্র 57 রানে তুলে নেন 5 উইকেট। 266 রানের টার্গেট তারা করতে নেমে শুরুতে একেবারে ভালো হয়নি স্বাগতিক যোবাদের। দলীয় 50 রানের মধ্যে 2 ওপেনার ও 60 রানে তৃতীয় উইকেটের পতনের পর গ্যালারিতে নেমে আসে পিনপতন নীরবতা। তবে মিডল অর্ডারে কালাম সিদ্দিকী এলেন ও রিজান হোসেনের সাহসী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দল। দুজনে মিলে গড়েন 139 রানের দৃষ্টিনন্দন জুটি। অ্যালেন তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি, তবে 1 রান পরে 101 রানে ফিরে যান সাজঘরে। 43 ওভারে যখন বাংলাদেশের স্কোর 4 উইকেটে 231, তখনই বিপত্তি। স্টেডিয়ামের ফ্লাডলাইট অকেজো থাকায় বন্ধ হয়ে যায় ম্যাচ।
আলোক স্বল্পতায় ডিএল মেথডে জয়ী ঘোষণা করা হয় বাংলাদেশকে। স্বাগতিকরা জয় পেলেও ম্যাচ বন্ধ হয়ে যাওয়ায় অসন্তুষ্ট দর্শকরা। ক্রিকেট আমাদের রক্তে মিশা আছে, আত্মায় মিশা আছে। ক্রিকেট বগুড়াতে ক্রিকেট চাই আমরা। শহীদ চান্দু স্টেডিয়ামে দীর্ঘদিন রাজনৈতিক প্রতিহিংসার কারণে খেলা বন্ধ ছিল, আন্তর্জাতিক কোনো খেলা হয় নাই। সে কারণে আমরা চাই আবার পুনরূপে আমাদের স্টেডিয়ামে খেলার জন্য চালু। বগুড়াতে বিপিএল হোক, জোর দাবি জানাচ্ছি। 19 বছর পরে আজকে খেলা দেখতে আসছি। সত্য কথা বলতে যখন মুরালীধরন জয়সূর্যের খেলা দেখেছিলাম তখন যে আনন্দটা হয়েছে তার চেয়ে বেশি আনন্দ ফিল করতেছি। শহীদ চান্দুর উইকেটের প্রশংসার পাশাপাশি দর্শকদের উপস্থিতিতে উচ্ছ্বসিত বিসিবির শীর্ষ কর্মকর্তারাও। স্টেডিয়ামের ফ্লাডলাইট সহ সকল সমস্যা দ্রুত সমাধান করার আশ্বাস তাদের। প্রিটি মাচ হ্যাপি অ্যাকচুয়ালি, দিস ইজ ওয়ান্ডারফুল গ্রাউন্ড। আমরা এখানে বগুড়ার মাঠটা তো উইকেটটা খুব চমৎকার, ওয়ান অফ দ্য বেস্ট উইকেট ইন বাংলাদেশ। সো আউটফিল্ড খুব সুন্দর, সব মিলিয়ে আমরা এখানে খেলা খুব উপভোগ করেছি। ছেলেরাও এত দর্শকের সামনে তার সামনে খেলানো, যদি ইয়াংকিস তারা এত দর্শকের সামনে খেলেছে তারাও কিন্তু খুব মজা পেয়েছে। বিসিবির সদিচ্ছা ডেভেলপমেন্টের জন্য সবসময় আসবে। যে ফান্ডের কথা আপনি বললেন এটা ডেফিনেটলি আমরা অ্যালোকেট করব। আগামী 31 অক্টোবর সিরিজের দ্বিতীয় ওয়ানডে মাঠে গড়াবে শহীদ চান্দু স্টেডিয়ামে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। খেলার সময় আরও থাকছে। ক্রিকেটে ভারতের অনৈতিক সুবিধা আদায়ের বিষয়ে বোমা ফাটালেন সাবেক ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ইংল্যান্ডের সাবেক তারকা পেসার স্টুয়ার্ট ব্রডের বাবা এক সাক্ষাৎকারে জানান, স্লো ওভার রেটের পরও শাস্তি দেওয়া হয়নি ভারতকে। উপর মহলের ফোনে আর্থিক জরিমানা করা থেকে বিরত থাকতে বাধ্য হয়েছিলেন ক্রিস ব্রড। ক্রিকেটে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি কারও অজানা নয়। সবচেয়ে ধনী বোর্ড হিসেবে অনৈতিক সুবিধাও প্রাপ্য বলে দাবি করে অনেকে। কেবল বিসিসিআই এর চাওয়াতে বদলে যায় কত নিয়ম। আইসিসি এসিসি ইভেন্টে ভারতের স্বেচ্ছাচারিতায় বাড়তি ঝামেলা মাথায় নিতে হয় অন্য দলগুলোকে। কেউ কেউ বলেন ক্রিকেটের মাফিয়া হলো ইন্ডিয়া। এবার তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন ইংল্যান্ডের সাবেক ম্যাচ রেফারি। ভারতকে টুর্নামেন্টে টিকিয়ে রাখার বাসনায় সম্প্রচার প্রতিষ্ঠান, স্পন্সর সব মহলের যে চাপ থাকে তা লোকমুখে শোনা যেত। বেটিং ফিক্সিং এর অন্ধকার জগতের হাব প্রতিবেশী দেশটি। যে কোনো দেশে জুয়ার চেইন ধরে এগোলে ভারতীয় চক্রের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়। সবকিছু জেনেও মুখে কুলু পেটে থাকে আইসিসি। আর জয় শাহ চেয়ারম্যান হওয়ার পর থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেন বিসিসিআই এর হাতের পুতুল। ইন্ডিয়াকে ফেভার করার বিষয়ে আম্পায়ারদের কাছে যে নির্দেশনা থাকে তা এতদিন ছিল গুঞ্জন, এবার এর সত্যতাও পাওয়া গেল। সাবেক ইংলিশ ম্যাচ রেফারি ক্রিস ব্রড একটা বোমাই ফাটিয়েছেন। ইংল্যান্ডের সাবেক তারকা পেসার স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ইতি টেনেছেন ম্যাচ রেফারি ক্যারিয়ারের। এক সাক্ষাৎকারে ভারত ম্যাচের এক তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন। আন্তর্জাতিক ম্যাচে প্রতি ইনিংসের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া থাকে। সেটার ব্যত্যয় হলে জরিমানা গুনতে হয় দলগুলোকে। ক্রিস বলেন, একটা ম্যাচ শেষে দেখা যায় ভারত নির্ধারিত সময়ের চেয়ে 3-4 ওভারের মতো বেশি সময় নিয়েছে, যাতে জরিমানা অনিবার্য ছিল। কিন্তু হঠাৎ ওপর মহল থেকে ফোন কল আসে এবং স্লো ওভার রেটের শাস্তি না দিতে বলা হয়। সে ম্যাচে আর্থিক জরিমানা বা ডিমেরিট পয়েন্ট কিছুই দেওয়া হয়নি ভারতীয় ক্রিকেটারদের। আরেক ম্যাচে সময় মতো খেলা শেষ করতে ব্যর্থ হন সৌরভ গাঙ্গুলি। তখন আবার তাকে শাস্তি দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। ব্রড বলেন, সে সময় তিনি ভালোভাবে বুঝতে পারেন রাজনীতি আছে ক্রিকেটেও। যদিও এগুলো কোন কোন ম্যাচে ঘটেছে তা খোলাসা করেননি ক্রিস ব্রড, কিংবা ফোন কল কে করেছিলেন সেটা বলারও সাহস দেখাতে পারেননি। আফটার অল ঘটনাটা যে মোড়ল ইন্ডিয়াকে নিয়ে। মাকসুম আলম খান, সময় সংবাদ। ইংল্যান্ড ক্রিকেটে অসামান্য অবদান রাখার জন্য সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নাইটহুড উপাধিতে ভূষিত করা হলো জেমস অ্যান্ডারসনকে। চলতি বছরের শুরুর দিকে তার এই পুরস্কার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হলেও এবার আনুষ্ঠানিকভাবে তার হাতে নাইটহুড তুলে দেওয়া হলো। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন এবং ক্রিকেটে তার আছে নিদারুণ সব অর্জন। সব বিবেচনায় নিয়ে তাকে এই সম্মাননা দেওয়া হলো। এর আগে ইয়ান বোথাম, জিওফ্রি বয়কট, অ্যালিস্টার কুক এবং অ্যান্ড্রু স্ট্রসের এই পুরস্কার পাওয়ার নজির আছে। 22 বছরের ক্যারিয়ারে 188 টেস্ট খেলে 708 উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন। গেল বছর লর্ডসে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান তিনি, তবে এখনও খেলছেন কাউন্টি ক্রিকেট। চলতি বছরের শুরুতে ঋষি সুনাক নাইটহুডের জন্য তাকে মনোনীত করেছেন। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। খেলার সময় আরও থাকছে।
আফগানিস্তানকে হারিয়ে কাভা কাপ ভলিবলের তৃতীয় শিরোপাচিত তুর্কমেনিস্তান, চতুর্থ হয়ে আসর শেষ করল স্বাগতিক বাংলাদেশ। আবারও স্বাগত খেলার সময়। চতুর্থ হয়ে কাভা কাপের এবারের আসর শেষ করেছে বাংলাদেশ ভলিবল দল। শ্রীলঙ্কার কাছে সরাসরি ৩-০ সেটে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। এশিয়ান গেমসের আগে দলের এমন পারফরমেন্স ভাবাচ্ছে ফেডারেশনকে। এদিকে আফগানিস্তানকে হারিয়ে তৃতীয়বারের মতো কাভা কাপের শিরোপা জিতেছে তুর্কমেনিস্তান। সাউথ এশিয়ান গেমসের আগে বাংলাদেশ ভলিবলের প্রস্তুতির মঞ্চ ছিল কাভা কাপ। তবে এই টুর্নামেন্টে আসেনি কাঙ্ক্ষিত ফলাফল। গত আসরে ফাইনাল খেললেও এবার চতুর্থ হয়েই টুর্নামেন্ট শেষ করেছে লাল সবুজ প্রতিনিধিরা। তৃতীয় নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে সরাসরি ৩-০ সেটে হেরেছে বাংলাদেশ। এতে চতুর্থ স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হয় তাদের। এবারের আসরে এই প্রথম বাংলাদেশ কোনো ম্যাচে ৩-০ সেটে হেরেছে। কাভা কাপে এমন পারফরমেন্সের জন্য শারীরিক ও টেকনিক্যাল দুর্বলতাকেই দায়ী করলেন বাংলাদেশের কোচ। অনেক কম সময়ের প্রস্তুতিতে টুর্নামেন্ট খেলেছি। খেলোয়াড়রা শারীরিকভাবেও ভালো অবস্থায় ছিল না। আমি যেটুকু সময় পাবো এর মধ্যে টেকনিক ও ফিটনেস নিয়ে কাজ করব। কাভা কাপে ভালো ফলাফল না আসার কারণ হিসেবে পরিকল্পনার ঘাটতি দেখছেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক। এদিকে অন্য সকল স্পোর্টসের মতো ভলিবলও জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে চান বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। আমরা কিন্তু ট্রেনিং শুরু করেছি দীর্ঘদিন, বিদেশে কোচও এনেছি, কিন্তু আমাদের কিছু অসুবিধা হলো। সেটা হলো আমরা আসলে সঠিকভাবে ওদেরকে নার্সারি করতে পারি। যেই মাঠে আমরা প্র্যাকটিস করি সেটা আদৌ ইন্টারন্যাশনাল মানের নয়। ভলিবল, হ্যান্ডবল থেকে শুরু করে ছোট ছোট যে খেলাগুলো আমাদের রয়েছে, সেই খেলাগুলোকে দর্শকদের কাছে, বাংলাদেশের কাছে নতুনভাবে উপস্থাপন করা, যার মাধ্যমে যাতে এই খেলাগুলোকে যাতে আমরা পেট্রোনাইজের মাধ্যমে যাতে সাধারণ মানুষ, দর্শকদের যে একটা উৎসাহ উদ্দীপনার যে জায়গা, আমরা যাতে এটা তৈরি করে দিতে পারি। এদিকে তৃতীয়বারের মতো কাভা কাপে শিরোপা জিতেছে তুর্কমেনিস্তান। জমজমাট ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে দাপট দেখিয়েছে তুর্কমেনিস্তান। রাউন্ড রবিন লিগে 5 ম্যাচের সবকটিতে জিতে ফেভারিট হিসেবে ফাইনালে ওঠে তারা। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে আফগানিস্তানের কঠিন চ্যালেঞ্জ নিতে হয়েছে তুর্কমেনিস্তানকে। শেষ পর্যন্ত 5ম সেটে শিরোপা নিশ্চিত করে তারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়। সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটেছে ভিনিসিয়াস এবং শাবি আলোনসোর মাঝে। এল ক্লাসিকোতে ভিনিকে সাবস্টিটিউট করায় রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ইউরোপের বেশ কিছু গণমাধ্যম। এদিকে লামিন ইয়ামালের অফ ফর্মের কারণ প্রকাশ করেছে স্পেনের এক চিকিৎসক। কুচকির দীর্ঘস্থায়ী সমস্যার জন্য তার সামর্থ্য অর্ধেকে নেমে গেছে বলে দাবি তার। তবে কি রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ভিনিসিয়াস জুনিয়র? ফুটবল ক্লাব বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে সাবস্টিটিউট করার পর যে আচরণ করেছেন তিনি, তাতে স্পেনের রাজধানীতে তার ভবিষ্যৎ নিয়ে অনেক কিছুই অনুমান করা যায়। যদিও রিয়ালের আনুষ্ঠানিক ঘোষণার আগেই নিশ্চিত হয়ে বলার কোনো সুযোগ নেই। শাবি আলোনসো দায়িত্ব নেওয়ার পর থেকে রিয়াল মাদ্রিদে ভালো সময় কাটছে না ভিনির। বেশ কয়েকটি ম্যাচে তাকে ছাড়াই একাদশ সাজায় ম্যানেজমেন্ট। বেস্ট 11 থেকে ম্যাচ শুরু করার সুযোগ পেলেও ইদানিং শেষ করতে পারছেন না তিনি, আর তাতেই বেজায় চটেছেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। শাবি আলোনসোর সঙ্গে যে আচরণ করেছেন ভিনি, তাতে শাস্তির মুখে পড়াটা ছিল স্বাভাবিক। তবে এখানে উদারতার পরিচয় দিয়েছে রিয়াল মাদ্রিদ। তাকে কোনো প্রকার জরিমানা কিংবা সতর্ক বার্তাও দেয়া হয়নি। তারপরও স্পেনের কিছু গণমাধ্যমের দাবি, এবার নাকি সাদা শিবির ছাড়তে চলেছেন ভিনিসিয়াস এবং সেই সিদ্ধান্ত দ্রুতই ক্লাবকে জানাতে চান তিনি। বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত 13টি ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। তার মধ্যে মাত্র 3 ম্যাচে পুরো গেম টাইম পেয়েছেন ভিনি। এই পরিসংখ্যানে স্পষ্ট শাবি আলোনসোর পরিকল্পনায় কতটা জোরে তিনি। গেল মৌসুমে তার চুক্তি বাড়ানোর তোড়জোড় শুরু করেছিল রিয়াল, এখন নাকি সেটাও থমকে গেছে। এদিকে লামিন ইয়ামালকে নিয়ে ফুটবল পাড়ায় নতুন গুঞ্জন। ক্যারিয়ার শুরুর আগেই নিজেকে হারিয়ে ফেলেছেন তিনি। সবশেষ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে তাকে খুঁজেই পাওয়া যায়নি। অনেকেরই মন্তব্য, অনিয়ন্ত্রিত জীবনের খেসারত গুনছেন বার্সা তারকা। স্পেনের এক চিকিৎসক এই বিষয়ে সরাসরি কিছু না বললেও তার কথায় আজ পাওয়া যায় তেমন কিছুরই।
এটা এমন একটা চোট যার চিকিৎসা করা সত্যি কঠিন। এটা খেলোয়াড়দের সামর্থ্য অর্ধেকে নামিয়ে আনে, বিশেষ করে বললে দৌড়ানো এবং শট নেয়ার ক্ষেত্রে। এর ফলে ফুটবলাররা মাঠে থাকতে পারে ঠিকই, কিন্তু তাকে পারফরমেন্স করতে বাধা দেয়। ব্যালন ডিওরের লড়াইয়ে এবার ওসমান দেম্বেলের সঙ্গে বেশ টেক্কা দিয়েছেন লামিন ইয়ামাল। তবে চলতি মৌসুমে যে পারফর্ম করছেন তিনি, তাতে বার্সেলোনা থেকে শুরু করে স্পেন সবাই আছে মহাশঙ্কায়। এসএম ইকবাল, সময় সংবাদ। গেল মৌসুমে রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করেছে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি। 2024-25 সিজনে তাদের মোট রাজস্ব 837 মিলিয়ন ইউরো। এক আনুষ্ঠানিক বিবৃতিতে যা নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। গেল মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে পিএসজির। প্রথমবারের মতো তারা ঘরে তোলে আরাধ্যের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি জিততে না পারলেও ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা খেলেছে দাপটের সঙ্গে, যার ফলও পেয়েছে তারা। গেল মৌসুমে রেকর্ড আয় করেছে ক্লাবটি, যার সর্বাধিক 367 মিলিয়ন ইউরো এসেছে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি থেকে। এছাড়া ম্যাচ ডেতে মাঠে দর্শক উপস্থিতি থেকে তাদের আয় 175 মিলিয়ন ইউরো। পার্ক দু প্রিন্সেসে টানা 170টি ম্যাচের সব টিকিট বিক্রি করার বিরল রেকর্ডও আছে ক্লাবটির দখলে। রেকর্ড পরিমাণ রাজস্ব আয় করলেও লাভ কিংবা ক্ষতির বিষয়টি নিশ্চিত করেনি ক্লাব কর্তৃপক্ষ। গেল মৌসুমে 806 মিলিয়ন ইউরো রাজস্ব আয় হলেও তাদের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল 60 মিলিয়ন ইউরো। 2011 সালে কাতারে স্পোর্টস ইনভেস্টমেন্ট কিনে নেয় পিএসজি। ইনজুরির কারণে এবছর আর মাঠে নামতে পারবেন না কেভিন ডে ব্রুইনা। শনিবার সেরিয়ার ম্যাচে পেনাল্টি থেকে গোল করেই ইনজুরিতে পড়েন এই নাপোলির মিডফিল্ডার। সোমবার ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, এই গ্রেডের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন 34 বছর বয়সী ফুটবলার। আবার কবে মাঠে ফিরবেন ডে ব্রুইনা সে বিষয়ে সুস্পষ্ট করে কিছু না বললেও ধারণা করা হচ্ছে এবছর আর মাঠে দেখা যাবে না বেলজিয়ান ফুটবলারকে। এরই মধ্যে শুরু হয়েছে তার পুনর্বাসন প্রক্রিয়া। এর আগে ম্যানচেস্টার সিটিতেও একই ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি। চলতি মৌসুমে ইতালিয়ান ক্লাব নাপোলিতে যোগ দেন ডে ব্রুইনা। এখন পর্যন্ত ক্লাবের হয়ে করেছেন 4 গোল। দেখছেন খেলার সময়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত খেলার সময়। মরণঘাতী রোগ স্ট্রোক সম্পর্কে নগরবাসীকে সচেতন করতে চট্টগ্রামে হয়ে গেল মিনি ম্যারাথন। বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেলের নিউরোলজি বিভাগ আয়োজন করে এই প্রতিযোগিতার। এ সময় নানা কর্মসূচির মাধ্যমে চিকিৎসকরা মস্তিষ্কের এই জটিল রোগের লক্ষণ, প্রতিকার ও করণীয় তুলে ধরেন। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। এই ম্যারাথন সুস্বাস্থ্যের জন্য। এই আয়োজন নগরবাসীকে প্রাণঘাতী স্ট্রোক সম্পর্কে সচেতন করতে, যেখানে অংশ নেন সিটি মেয়র, মেডিকেলের পরিচালক ও নিউরোলজি বিভাগসহ নানা বিভাগীয় প্রধানরা। সুস্থ ব্রেনের জন্য দৌড় স্লোগানে বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগ, যেখানে অংশ নেন নারী চিকিৎসকরাও। উদ্দেশ্য রোগ সম্পর্কে সতর্ক ও প্রতিকার সম্পর্কে সবাইকে সচেতন করা। স্ট্রোক হলে মানুষের মৃত্যুর ঝুঁকি এবং পক্ষাঘাতগ্রস্ত হয়। তো সবচেয়ে ভালো হচ্ছে আমরা যদি এটা থেকে প্রিভেন্ট করতে পারি। একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে, যেমন প্রতিদিন অন্তত 30 মিনিট জোরে হাঁটা, হেলদি ডায়েট খাওয়া, জাঙ্ক ফুড এগুলো অ্যাভয়েড করা। হঠাৎ করে মস্তিষ্কে রক্ত প্রবাহ বন্ধ হয়ে আক্রান্ত হওয়া রোগের মাঝে মৃত্যুর দিক থেকে হৃদরোগের পরেই স্ট্রোকের অবস্থান। তাই রোগটি সম্পর্কে জানতে এর আগে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। নানা প্রাঙ্গণ ঘুরে শেষ হয় কেন্দ্রীয় খেলার মাঠে। এ সময় রোগের লক্ষণ ও করণীয় তুলে ধরেন চিকিৎসকরা। এক সাইড অবশ হয়ে গেছে মুখটা,
অথবা চোখটা হয়তো বা দেখা যাচ্ছে হয়ে গেছে এবং এক হাত পা হয়তো বা অবশ হয়ে গেছে। হয়তো আমি হাঁটছি, আমার মুখ বাঁকা হয়ে গেছে অথবা আমার হাত অবশ্যই পা অবশ হয়ে যাচ্ছে, আমি বুঝতেই পারছি না। এইসব দিকে যদি হয় আমাদেরকে শরণাপন্ন হতে হবে পাশে যে ডক্টরের কোনো সেন্টার থাকলে সেখানে, আদারওয়াইজ নিকটবর্তী হসপিটালে এসে আমাদেরকে চিকিৎসা করতে হবে। আমরা যদি কিছু বেসিক জিনিস ফলো করি, যেমন ধরেন আমরা রেগুলার যদি হাঁটাহাঁটি করি, আমরা রেগুলার যদি এক্সারসাইজ করি অথবা খেলাধুলা করি, তাহলে এই স্ট্রোকের হার অনেক কমে যাবে। আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আমরা করতে পারি এবং স্মোকিং, অ্যালকোহল, তারপর কিছু ডায়াবেটিস, কোলেস্ট্রল, এগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমাদের স্ট্রোক অনেক কমে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বিশ্বে প্রতি বছর 1.5 কোটি মানুষ স্ট্রোকে আক্রান্ত হয়, আর বাংলাদেশে 1012 জন। অতি ঝুঁকিতে নিম্ন আয়ের দেশগুলো, আক্রান্তে নারীর চেয়ে পুরুষের হার দ্বিগুণ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরিজ বাঁচানোর মিশনে কাল দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশে একাধিক পরিবর্তনের আভাস, জাকেরের সঙ্গে ফিরতে পারেন শেখ মেহেদী ও শরীফুল। বিপিএল ফিক্সিং ইস্যুতে 900 পৃষ্ঠার চূড়ান্ত রিপোর্ট জমা তদন্ত কমিটির। স্বচ্ছতা ইস্যুতে কোনো ছাড় নয়, প্রকাশ করা হবে না জড়িতদের নাম। ফ্র্যাঞ্চাইজ নিতে 11 প্রতিষ্ঠানের আবেদন। আমাদের কার্যক্রম আমরা শুরু করে দিয়েছিলাম বেসড অন দ্য ইনিশিয়াল ডকুমেন্ট, বাট এখন আমাদের কাছে ফুল কম্প্রিহেন্সিভ ডকুমেন্টটা এসে পড়েছে। এটা নিয়ে আমরা সিরিয়াস এখন কাজ করব। এবং চট্টগ্রামে প্রথম টি-20 টিকিট বিক্রি করে বিসিবির আয় 35 লাখ টাকা। বিভাগের ক্রিকেট উন্নয়নে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। আলাদা গুরুত্ব দেওয়া হবে পার্বত্য অঞ্চলে। হিল ট্র্যাক্স তিনোটাই পিছিয়ে আছে। আমরা একাডেমি শুরু করবো জানুয়ারি, লেটেস্ট বাই ফেব্রুয়ারি। প্লেয়ারগুলারে তুলে আনার আমার খুব ইচ্ছা। এই ছিল খেলার সময়। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন সাদিক ইমাম। ধন্যবাদ ইকবাল। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।